সিদ্ধান্তগুলোকে ইমপ্লিমেন্টেড হবে কি হবে না তারও একটি প্রক্রিয়া হচ্ছে গভর্নেন্স। এটা একদম সাধারণভাবে শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, এরপরে আমরা দেখেন যে গুড গভর্নেন্সের ডেফিনেশন দিয়ে কিন্তু এখন আমরা আছি। তাহলে গুড গভর্নেন্স হচ্ছে একটা অ্যাপ্রোচ, সেটা যে একটা অ্যাপ্রোচ যেটা হচ্ছে যে এমন একটা সিস্টেমকে তৈরি করতে চায় যেখানে ন্যায় বিচার এবং শান্তি বিরাজ করবে এবং সেটি সাধারণ জনগণের হিউম্যান রাইটস এবং সিভিল লিবার্টি। হিউম্যান রাইটস আপনারা জানেন যে মানবাধিকার, সিভিল লিবার্টিস নাগরিক যে সমস্ত লিবার্টিস গুলো আছে সেগুলোকে তারা প্রোটেক্ট করবে। ইউনাইটেড নেশনের মতে গুড গভর্নেন্সকে আসলে 8টি ফ্যাক্টর দ্বারা মেজার করা হয় বা গুড গভর্নেন্সের 8টি ক্যারেক্টারিস্টিক্স এর কথা ইউনাইটেড নেশনস বলছে, যেগুলো আসলে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই 8টি ফ্যাক্টরস এর মধ্যে আছে পার্টিসিপেশন, রুল অফ ল, ট্রান্সপারেন্সি, রেসপন্সিভনেস, consensus oriented, equity and inclusiveness, effectiveness and efficiency and accountability। এটা হচ্ছে ইউনাইটেড নেশনের মতে তারা এই 8টি ক্যারেক্টারিস্টিক্স বা ফিচারের কথা বলেছেন যেগুলো দ্বারা আসলে গুড গভর্নেন্সকে মেজার করা যাবে। মানে কোনো গভর্নেন্স সিস্টেমে যদি এই 8টি বৈশিষ্ট্য বিরাজমান থাকে তাহলেই আসলে ধরে নেওয়া হবে যে এটি কি, এটি হচ্ছে গুড গভর্নেন্স, সেই গভর্নেন্সটাকে বলা হবে গুড গভর্নেন্স। এখন আমরা দুইজন এক্সপার্টের মতামত দেখব তারা গুড গভর্নেন্স বলতে কি বুঝে। আপনারা যখন লিখবেন তখন কিন্তু আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের না, মানে যে কোনো এক্সপার্টের আপনারা মতামতটা লিখতে পারেন। এখানে আমি যে দুটা ব্যবহার করেছি সেই দুটা লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা ওয়ার্ল্ড ব্যাংকেরটা লিখতে পারেন, আপনারা ইউএনডিপিটা লিখতে পারেন, তো এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তবে এক্সপার্টের ওপিনিয়ন দেওয়া উচিত। তাহলে আমরা যদি দেখি অ্যাকর্ডিং টু এতঙ্গু মঙ্গুলা, উনি বলছেন good governance implies presence of rule of law, safeguard of human rights, existence of honest and efficient government, accountability, transparency, predictability and openness। মানে উনিও আসলে গুড গভর্নেন্সের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেখানে উনি বলছেন যে গুড গভর্নেন্স হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে আসলে আইনের শাসন থাকবে, মানবাধিকারকে রক্ষা করা হবে এবং যেই সরকার ব্যবস্থাটা হবে সৎ এবং দক্ষ, যেখানে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা থাকবে, ট্রান্সপারেন্সি স্বচ্ছতা থাকবে, প্রেডিক্টেবিলিটি মানে এই গভর্নমেন্ট কি করতে পারে সেই সম্পর্কে একটা ধারণা থাকবে, এবং ওপেননেস মানে কারো কোনো বিষয়ে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করা হবে না। ওনার মতে এটি হচ্ছে গুড গভর্নেন্সের সংজ্ঞা। আবার অ্যাকর্ডিং টু মাইকেল জনস্টন, উনি গুড গভর্নেন্স সম্পর্কে বলেছেন a competent management of a country's resource and affairs in a manner that is open, transparent, accountable, equitable and responsive to people's needs। একই ধরনেরই আসলে ডেফিনেশন, যেখানে কিছু গুড গভর্নেন্সের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। উনি বলছেন যে একটা রাষ্ট্রের এমন একটি ম্যানেজমেন্ট হবে গুড গভর্নেন্স যেটা আসলে রাষ্ট্রের সকল রিসোর্স এবং অ্যাফেয়ার্সকে এমন ভাবে ডিল করবে যেটা হবে ওপেন, মানে একদম খোলামেলা, যেখানে কোনো লুকোচুরি থাকবে না, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, অ্যাকাউন্টেবল, একেবারে জবাবদিহিতামূলক, ইকুইটেবল সকলের জন্য সমান এবং রেসপন্সিভ টু পিপলস নিড মানে জনগণের চাহিদার সাথে, যেটা সাথে সাথে জনগণের প্রয়োজনের সাথে যেটি সাথে সাথে রেসপন্স করবে, সেটি হচ্ছে গুড গভর্নেন্স। তাহলে আমরা এই দুইজন এক্সপার্টের মতামত জানলাম বা ডেফিনেশন জানলাম গুড গভর্নেন্স সম্পর্কে। এখন আমরা গুড গভর্নেন্সের যে 8টি বৈশিষ্ট্যের কথা আমরা আসলে বলেছি, যেগুলো আসলে ইউনাইটেড নেশনস বলেছি গুড গভর্নেন্সের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে একটু দেখব। প্রথম যেটি আছে সেটি হচ্ছে পার্টিসিপেশন। পার্টিসিপেশনের বাংলা কি? অংশগ্রহণ। তাহলে পার্টিসিপেশন বলতে এখানে মানে গুড
গুড গভর্নেন্সের যত সংজ্ঞা, সেখানে পার্টিসিপেশন বলতে আসলে বোঝানো হচ্ছে যে এই যে সরকার ব্যবস্থায় ম্যান উইমেন উভয়ই আসলে অংশগ্রহণ করবে, মানে সরকারের বা রাষ্ট্রের কোনো একটি অংশকে বাদ দেয়া হবে না। সো নারী এবং পুরুষ উভয়ের অংশগ্রহণ থাকতে হবে এই গুড গভর্নেন্স বা সুশাসন প্রক্রিয়ায়। এই প্রক্রিয়াটি ডিরেক্ট হতে পারে, সরাসরি হতে পারে, কিংবা আপনার আমরা যেভাবে ভোট দিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করি সেভাবেও হতে পারে। এই দুই প্রক্রিয়ার মধ্যে দিয়েই আসলে পার্টিসিপেশনটা নিশ্চিত করা যায়। আমরা জানি যে এখন আর ডিরেক্ট ডেমোক্রেসি নাই, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা ইনডিরেক্ট ডেমোক্রেসি। সো সেটাই আর সেটার কথাই বলা হচ্ছে। এখন সেইখানে প্রাপ্তবয়স্ক সকল নারী পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে, কারণ সকলে যেহেতু রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তাই তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আসলে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা প্রতিনিধিত্বমূলক ডেমোক্রেসি বা যে ডেমোক্রেটিক সিস্টেম আমরা আসলে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আমরা আছি, সেটা বলতে কিন্তু শুধুমাত্র সমাজের পিছিয়ে পড়া অংশকে সামনে নিয়ে আসার প্রক্রিয়া বোঝায় না। এখানে আসলে সকল ধরনের সকল মানুষের অংশগ্রহণকে বোঝায়। বুঝতে পেরেছেন? খুব সহজ, এগুলো খুবই সহজ। একটু যদি আপনারা মানে একটু যদি মানে বোঝার চেষ্টা করেন তাহলে এটা খুব সহজ। দেন হচ্ছে রুল অফ ল, মানে আইনের শাসন। একটা গুড গভর্নেন্স প্রক্রিয়ায় আইনের শাসন থাকবে, সেখানে আপনার এমন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকবে যেটা হবে ইম্পার্শিয়ালি, মানে ধনী গরিব, তারপরে আপনার এলিট, তারপরে পুয়ার, প্রত্যেকের জন্য আসলে সেটাকে ইম্পার্শিয়ালি মানে কোনো ধরনের কোনো পার্শিয়ালিটি ছাড়া সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কাজ করবে। এবং সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে সকল ধরনের মানবাধিকারকে প্রোটেক্ট করা হবে। বিশেষ করে একটি দেশে যে সমস্ত মাইনরিটিস গ্রুপ আছে, মানে ছোট সংখ্যায় যারা কম, যেমন আমাদের দেশে আছে বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, চাকমা, মারমা, এই ধরনের মাইনরিটিস যারা আছে, তাদের তাদের অধিকারও যেন সংরক্ষণ করা যায় রুল অফ লর মাধ্যমে, সেটা দেখতে হবে। এবং আমরা যদি একটা ইম্পার্শিয়াল বা একটা স্বজনপ্রীতি দুর্নীতি মুক্ত যদি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক পেতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, মানে যে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা একেবারে ইন্ডিপেন্ডেন্ট, যেখানে সরকারের বা প্রভাবশালী ব্যক্তিদের কোনো হস্তক্ষেপ থাকবে না, এবং ইম্পার্শিয়াল এবং ইনকরাপ্টেবল পুলিশ ফোর্স, মানে যেই পুলিশ ফোর্সে কোনো ধরনের কোনো করাপশন বা দুর্নীতি থাকবে না, এবং ইম্পার্শিয়াল মানে যাদের কোনো যারা একেবারেই নিরপেক্ষ হবে, এই ধরনের পুলিশ ফোর্স। এবং যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি পেতে পারি তাহলেই আসলে রুল অফ লটাকে এনশিওর করা যাবে। নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। এটা আসলে আমরা খুব সহজেই বুঝে থাকি, মানে সরকার যত ধরনের যত সিদ্ধান্ত নেবে এবং সেগুলোকে যেভাবে এক্সিকিউট করবে, ইমপ্লিমেন্ট করবে, সেগুলো আসলে এমন প্রক্রিয়ার মধ্যে করতে হবে যেন প্রত্যেকটা প্রক্রিয়ায় যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেটা যেন মেনটেন করা হয়। রুলস এন্ড রেগুলেশনস যদি মেনটেন করা না হয়, তাহলে আসলে যদি রুলস এন্ড রেগুলেশনস মেনটেন হয় তাহলে বোঝা যাবে যে ট্রান্সপারেন্সিটা মেনটেন করা হয়েছে। এবং এই ট্রান্সপারেন্সি দ্বারা আরো একটা জিনিস বোঝানো হয় যে সকল ধরনের ইনফরমেশন, মানে যত ধরনের তথ্য আছে সেগুলো আসলে ফ্রিলি অ্যাভেলেবেল থাকতে হবে সকলের জন্য। কোনো আমরা জানি যে আমাদের রাইট টু ইনফরমেশন বা তথ্য অধিকার আইন আছে, আমরা যে কোনোখানে যে কারো কাছে যে কোনো ধরনের তথ্য আসলে মানে পেতে পারি যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। সেই রকম যে সকল ধরনের ইনফরমেশন ফ্রিলি অ্যাভেলেবেল থাকবে এবং ডিরেক্টলি জনগণ মানে যারা এই ইনফরমেশনের সাথে জড়িত তারা সেটাকে অ্যাক্সেস করতে পারবে, এবং কখন কিভাবে ইনফরমেশন কোন ভাবে পরিবর্তিত হচ্ছে, এনফোর্স হচ্ছে, সেগুলো তারা জানতে পারবে।
এবং আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে এই সকল ইনফরমেশন এবং গুলো আসলে খুব সহজ ভাষায় লিপিবদ্ধ থাকবে এবং সেগুলো মিডিয়ার মাধ্যমে খুব ভালোভাবে সকলের কাছে ছড়িয়ে দিতে হবে। তারপর হচ্ছে রেসপন্সিভনেস। গুড গভর্নেন্সের অন্যতম আরেকটি প্রধান ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি, যেটা হচ্ছে গুড গভর্নেন্স রেসপন্সিভনেস। এই রেসপন্সিভনেস বলতে আসলে বোঝানো হচ্ছে যে যত ধরনের একটি সরকারের যত ধরনের কর্মকাণ্ড আছে তার সকল কর্মকাণ্ডের মধ্যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে একটা ন্যূনতম সময়ের মধ্যে সার্ভিসটা দেয়া। যেমন আপনি ধরেন ইউনিয়ন পরিষদে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট আনতে গিয়েছেন, সেক্ষেত্রে দেখা গেল যে এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি আপনাকে হয়তো তারা একদিনের মধ্যে দিতে পারে, আবার অনেকে হয়তো কাজটাকে ডিলে করে 5 দিনও লাগাতে পারে। তো রেসপন্সিভনেসটা হচ্ছে যখন আমি আমার সার্ভিসটা একেবারে রিজনেবল টাইমের মধ্যে বা ন্যূনতম কম সময়ের মধ্যে পাবো, সেটাই হচ্ছে আসলে রেসপন্সিভনেস। সরকারের যে প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি উভয়ই যখন তাদের সার্ভিসটা তাদের স্টেক হোল্ডারদেরকে বা যারা এই সার্ভিসের আওতায় আসবে তাদেরকে ন্যূনতম কম সময়ের মধ্যে দিতে পারবে, সেটাই হচ্ছে রেসপন্সিভনেস। দেন আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে কনসেনসাস ওরিয়েন্টেড। আমরা জানি যে একটা সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, তেমনি তাদের প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ পয়েন্টও কিন্তু আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা চেতনা সবই কিন্তু আলাদা। গুড গভর্নেন্স বা সুশাসন প্রক্রিয়ার যে কাজটি হবে সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন স্তরের মানুষের যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট, সেটাকে একটা ব্রড কনসেনসাসে নিয়ে আসা এবং প্রত্যেকটা ইন্টারেস্টকে যাচাই বাছাই করে, প্রত্যেকের চাওয়া পাওয়াকে যাচাই বাছাই করে এমন একটি জায়গায় নিয়ে আসা যেটা হোল কমিউনিটির জন্য কাজ করবে, মানে হোল কমিউনিটির বেস্ট ইন্টারেস্ট হবে। তারা সেই বিষয়টাকে উঠে আনবে এবং এটা কিভাবে অর্জন করা যায় সেটা, সেই কাজটা করবে গুড গভর্নেন্স। আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বলার চেষ্টা করি যে একটি সমাজে নানা ধর্মের, নানা মতের, নানা পেশার লোক থাকবে এবং গুড গভর্নেন্সের যে কাজটা হবে এই প্রত্যেক শ্রেণী পেশার মানুষের মতামতকে, ইন্টারেস্টকে, ডিমান্ডকে তারা তাদের কনসিডারেশনে নিবে এবং এই কনসিডারেশনে নেওয়ার পরে তারা প্রত্যেকটা বিষয়কে যাচাই বাছাই করে যে এই প্রত্যেকটা সমন্বয় করে এমন একটি বিষয় তারা বের করবে যেটা পুরো কমিউনিটির জন্য হচ্ছে বেস্ট ইন্টারেস্ট হবে এবং এটির একটি ব্রড এবং লং টার্ম পার্সপেক্টিভ থাকবে, যেটা মানে সাস্টেনেবল হিউম্যান ডেভেলপমেন্ট বা কিভাবে এই ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করা যায় সেই ক্ষেত্রে যে সেইগুলোর জন্য এটি কাজ করবে। আপনারা কি বুঝতে পেরেছেন কনসেনসাস ওরিয়েন্টেডটা? গুড। দেন আরেকটি হচ্ছে ইকুইটি এন্ড ইনক্লুসিভনেস। আচ্ছা, এইখানে গুড গভর্নেন্স এর আরেকটি ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স এর কথা বলা হচ্ছে যে সেখানে একটি গুড গভর্নেন্স এমন একটি সমাজ ব্যবস্থার মানে সমাজ ব্যবস্থা প্রচলন করার চেষ্টা করবে বা ব্যবস্থা সৃষ্টি করবে যেখানে প্রত্যেকটা মানে ওই সমাজের প্রত্যেকটা মেম্বার যেন ফিল করতে পারে যে সে এই সমাজের এই সিদ্ধান্ত প্রক্রিয়ার একটা অংশ, কিংবা এই সমাজের মানে ধরেন একজন রিক্সা পুলার আর একজন মাল্টি মিলিয়নিয়ার উভয়ই যেন ফিল করে যে না, এই সরকার আমাদের জন্য কাজ করছে। কেউ যেন মনে না করে যে না, সরকার আসলে শুধুমাত্র রিক্সা পুলারদের জন্য কাজ করছে, আবার কেউ যেন মনে না করে সরকার শুধু মাল্টি মিলিয়নিয়ারদের জন্য কাজ করছে।
ইকুইটিটা সমতা আসলে সব জায়গায় থাকতে হবে, মানে সকল গ্রুপের মেম্বার, একটি রাষ্ট্রের নানা ধর্মের বর্ণের সকল গ্রুপের মেম্বার যেন সমাজে তার অন্তর্ভুক্তিটা ফিল করতে পারে, অনুভব করতে পারে, যেন সেইটা মনে না করে যে আমি বোধহয় আসলে এই সমাজের আর অংশ না, আমি মেইন স্ট্রিম থেকে আলাদা। এই ধরনের কোনো কিছু যেন তারা মনে না করে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সকল ধরনের গ্রুপ, বেসিক্যালি যারা মোস্ট ভালনারেবল, তাদের আসলে জীবনযাত্রার উন্নয়ন করার চেষ্টা করতে হবে। আপনারা যদি মানে টার্ম গুলাই দেখেন, ইকুইটি এন্ড ইনক্লুসিভনেস, সেখান থেকে আসে বসলে বোঝা যায় যে সমতা এবং সকলকে নিয়ে কাজ করা, সেটাই আসলে হচ্ছে ইকুইটি এন্ড ইনক্লুসিভনেস। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি। একটু মিউট করে দেন, মিউট না করলে মানে সাউন্ড আসে। এনিওয়ে, এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি, গুড গভর্নেন্স এমন একটা রুমি, আমি আপনাকে বারবার মিউট করে দিচ্ছি, আপনি মিউট থাকেন, আনমিউট করার প্রয়োজন নেই, শব্দ আসছে। গুড গভর্নেন্স হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আসলে যেটা আসলে এমন একটা প্রসেস যেখানে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন থাকবে, তারা এমন এত আওয়াজ কেন? আচ্ছা, আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এফেক্টিভনেস হচ্ছে যে গুড গভর্নেন্স হচ্ছে এমন একটা প্রসেস বা ইনস্টিটিউশন যেখানে ইনস্টিটিউশন এমন ভাবে কাজ করবে যেটা হচ্ছে সোসাইটির যে প্রয়োজন সেইটাকে মিট আপ করার ক্ষেত্রে সোসাইটির যে রিসোর্স আছে সেটার বেস্ট ইউজ করা, মানে সমাজে বা রাষ্ট্রে যে সমস্ত রিসোর্স গুলো আছে সেগুলোকে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করে এমন ভাবে সে একটা গোল অ্যাচিভ করবে যেটা আসলে সমাজের বা সোসাইটির প্রয়োজনটাকে ফুলফিল করতে পারে। আর আমরা যদি এফিসিয়েন্সিটা বলি, গুড গভর্নেন্স কনটেক্সটে আমরা যদি এফিসিয়েন্সিটা বুঝতে চাই, সেটা হচ্ছে যে এই এফিসিয়েন্সি বলতে আসে সকল ধরনের ন্যাচারাল রিসোর্স, যত ধরনের ন্যাচারাল রিসোর্স আছে, সাস্টেইনেবল ন্যাচারাল রিসোর্সের যেন আমরা সাস্টেইনেবল ইউজ করতে পারি। মানে ন্যাচারাল রিসোর্স তো ধরেন মানে কতটুকু আছে এটা আসলে একটা পর্যায় পর্যন্ত আমরা হয়তো ধারণা করতে পারি, বাট এক্সাক্ট মেজারমেন্ট তো সবসময় পাওয়া যায় না। তাই আমাদের উচিত হবে এমন ভাবে ন্যাচারাল রিসোর্সটাকে ইউজ করা যেন এটা আমরা দীর্ঘ সময় ধরে, মানে একটা প্রজন্ম সবকিছু শেষ করে ফেললো সেটা যেন না হয়, মানে দীর্ঘ সময় ধরে এফিসিয়েন্সি মানে দক্ষতার সাথে যেন আমরা সেই ন্যাচারাল রিসোর্স গুলোকে ব্যবহার করতে পারি এবং পরিবেশের যেন আমরা প্রোটেক্ট করতে পারি। কারণ এতদিনের মধ্যে আমরা আসলে বুঝে গিয়েছি যে পরিবেশকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে হয়তো আমরাও বেঁচে থাকতে পারবো না। সেই রকম আর কি, যে এফিসিয়েন্সিটা বলতে সেটাই যে যত ধরনের ন্যাচারাল রিসোর্স ব্যবহার করা হবে সেটা যেন সাস্টেনেবল ওয়েতে ব্যবহার করা হয়, মানে এটা যেন দীর্ঘদিন ব্যাপী ব্যবহার করা যায় এবং পরিবেশকে যেন প্রোটেক্ট করা যায়। এরপরে আসলে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কি রিকোয়ারমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে আসলে গুড গভর্নেন্স এর একটা কি রিকোয়ারমেন্ট, মানে মূল যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো আছে তার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে অন্যতম আর কি। শুধুমাত্র অ্যাকাউন্টেবিলিটি বলতে কিন্তু শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান সমূহ নয়, বরঞ্চ যে সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠান সমূহ আছে কিংবা সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো আছে সেই সমস্ত অর্গানাইজেশন গুলাকেও কিন্তু জনগণের প্রতি অ্যাকাউন্টেবল বা জবাবদিহি থাকতে হবে এবং তাদের যত স্টেক হোল্ডার আছে তাদের প্রতিও জবাবদিহিতামূলক মনোভাব থাকতে হবে। আমরা অ্যাকাউন্টেবিলিটি যেহেতু গুড গভর্নেন্স আমরা যদি মনে করি যেটি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, বিষয়টা আসলে তা নয়।
কারণ আমরা গভর্নেন্স বলতে বুঝেছি যে এটা একটা ব্রড টার্ম এবং এইখানে প্রাইভেট সেক্টর প্লাস হচ্ছে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সবই ইনক্লুডেড। তাই শুধুমাত্র গুড গভর্নেন্স নিশ্চিত করার জন্য আমরা যদি শুধুমাত্র প্রাইভেট সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করি তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রাইভেট এবং সিভিল অর্গানাইজেশন প্রত্যেককেই কিন্তু জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকতে হবে। একটু যদি আমরা খুব সাধারণ একটি প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, যে কোনো একটি সাধারণ একটা প্রতিষ্ঠান, সেটাও যদি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয় বা তার কর্মকাণ্ডের জন্য যারা এফেক্টেড, ধরেন একটা বীমা প্রতিষ্ঠান, সেই বীমা প্রতিষ্ঠান আসলে কার কাছে জবাবদিহি থাকতে হবে? ব্রড সেন্সে সে জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকবে, পাশাপাশি তার ডিসিশন দ্বারা যারা এফেক্টেড হবে, যেমন ধরেন আপনাকে বললো, আপনি যে কোনো পলিসি নেওয়ার সময় আপনাকে বলা হলো যে আপনাকে 10% ইন্টারেস্ট দেওয়া হবে, কিন্তু সেই 10% ইন্টারেস্টটা তারা যদি হঠাৎ করে কমিয়ে 8% নিয়ে আসে, মানে তাদের ডিসিশন দ্বারা সবার প্রথম এফেক্টেড হবে কারা? যারা তাদের এই পলিসিটা গ্রহণ করেছে। সো যারা তাদের ডিসিশন দ্বারা ডিরেক্টলি এফেক্টেড হবে, তাদের কর্মকাণ্ড দ্বারা ডিরেক্টলি এফেক্টেড হবে, তাদের প্রতিও কিন্তু এই সকল প্রতিষ্ঠানের মানে দায়বদ্ধ থাকতে হবে, মানে জবাবদিহিতামূলক আচরণ থাকতে হবে। এবং জবাবদিহিতা আসলে ট্রান্সপারেন্সি এবং রুল অফ ল ছাড়া কখনোই অর্জন করা যায় না। এই ছিল মোটামুটি আজকে আমাদের পড়াশোনা, যেখানে আমরা আজকে যে বিষয়গুলো পড়েছি সেটা হচ্ছে আমরা পড়েছি যে গুড গভর্নেন্সের সংজ্ঞাটা আমরা জেনেছি, পাশাপাশি একটি রাষ্ট্রের গুড গভর্নেন্স অ্যাচিভ করার ক্ষেত্রে